গত ভিডিওতে আমি বিদ্যাপতির পদাবলীর ভাষা এবং ব্রজবুলি নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজ বাকিটুকু আলোচনা করে বিদ্যাপতিকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটির মধ্যে দিয়ে বিদ্যাপতি টপিকটি শেষ করব। নমস্কার, আপনারা দেখছেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের ধারা বিবরণী, যেখানে আপনারা পাবেন বাংলা সাহিত্যের ইতিহাসের বিস্তারিত আলোচনা। আর দেরি না করে চটপট এবারে শুরু করা যাক। জন বিম সাহেব 1873 সালে দ্য ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি পত্রিকায় সর্বপ্রথম বিদ্যাপতির ভাষাকে পূরবীয় হিন্দি বলেছিলেন। পরে 1875 সালে তিনি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আবিষ্কৃত তথ্যের সাহায্যে বিদ্যাপতির ভাষাকে বাংলা ও হিন্দির মাঝামাঝি ভাষা বলে স্বীকার করেন। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ উদ্ধৃত করে দেখালেন যে বিদ্যাপতি বাঙালি নন, মৈথিলি কবি। গ্রিয়ারসন দীর্ঘকাল উত্তর বিহার ঘুরে বিদ্যাপতির ভণিতাযুক্ত 82টি পদ সংগ্রহ করেছিলেন। বাংলা থেকে বহু ছাত্র মিথিলায় ন্যায় স্মৃতি মীমাংসা পড়তে যেত। অসম উড়িষ্যা থেকেও জ্ঞান পিপাসু ছাত্রেরা যাতায়াত করত। এ অনুমান যুক্তিসঙ্গত যে যে সমস্ত বাঙালি ছাত্র মিথিলায় অধ্যয়নের জন্য যেত তারাই বিদ্যাপতির পদ কণ্ঠে ধারণ করে এদেশে আনত। লোকমুখে প্রচলিত ও প্রচারিত হওয়ার ফলে ওই পদের মূল মৈথিলি ভাষার কিছু কিছু বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এবং তাতে বাংলা ভাষার বাক বৈশিষ্ট্য প্রবেশ করে। অনেক মৈথিলি শব্দ বাঙালি বুঝতে পারত না। কিছু কিছু মৈথিলি শব্দ তাদের কানে কর্কশ মনে হতো। সুতরাং খাঁটি মৈথিলি পদের স্থানে বাংলা শব্দ অনুপ্রবেশ করলে বিস্ময়ের কোনো কারণ নেই। এই মিশ্র ভাষায় মৈথিলি ব্যাকরণের নিয়মাবলীও কিছু শিথিল হয়ে পড়ল এবং তার বদলে বাংলা বাকভঙ্গিমা ব্যবহৃত হতে লাগল। পরবর্তী যুগে বাংলার বৈষ্ণব আচার্যদের প্রভাবে এই কৃত্রিম ভাষা বাংলা বৈষ্ণব পদে বিশেষ প্রভাব বিস্তার করল। একেই বলা হতো ব্রজবুলি। একথা নিশ্চয়ই স্বীকার করতে হবে, বিদ্যাপতি যাবতীয় পদ নিজ মাতৃভাষা মৈথিলিতে রচনা করেছিলেন। দু একটি পদ অবহট্টেও রচিত। প্রধানত মৈথিলি শব্দের সঙ্গে বাংলা, অসমিয়া, উড়িয়া ও নেপালি শব্দের মিশ্রণে ব্রজবুলি গড়ে ওঠে। বাংলা মৈথিলি ভাষাকেই ব্রজবুলি শব্দ বলা হয়েছে। অবশ্য শুধু বাংলা নয়, অসমিয়া, উড়িয়া, নেপালি ভাষাতেও ব্রজবুলি নামে কৃত্রিম ভাষা কবিতা ও সাহিত্যকর্মে ব্যবহৃত হতো। সুতরাং বলা যেতে পারে মূল পদগুলি কবি বিদ্যাপতি মৈথিলি ভাষাতেই লিখেছিলেন। পরে বাংলায় আনীত হলে এতে কিছু কিছু বাংলা শব্দের প্রভাব পড়ল। বিদ্যাপতির তিরোধানের পর এই মিশ্র ব্রজবুলি বাংলার বৈষ্ণব সমাজে বিশেষ প্রভাব বিস্তার করে এবং বৈষ্ণব পদের দ্বিতীয় ভাষায় পরিণত হয়। খ্যাতিমান বিদ্যাপতিকে কেন্দ্র করে বাংলার সাহিত্যের ইতিহাসে কিছু কনফিউশনের সৃষ্টি হয়েছিল। আমরা এবার সেই বিষয়েই আসব। বিদ্যাপতির অপূর্ব কবিত্বের জন্য পূর্ব ভারতে এই অভিনব জয়দেব অতিশয় খ্যাতি লাভ করেছিলেন। অনেক কবি বিদ্যাপতির অনুকরণ করেছিলেন। কেউ কেউ সাহিত্য জগতে অমরত্ব লাভের সুলভ পন্থা হিসেবে বিদ্যাপতির ভণিতা গ্রহণ করে নিজেদের অক্ষম রচনাকে লোক সমাজে চালাতে চেয়েছিলেন। এদেশের পদসংকলনে কবি রঞ্জন, কবি শেখর, শেখর চম্পতি, বল্লভ, ভূপতি সিংহ, দশ অবধান ইত্যাদি ভণিতাযুক্ত পদগুলিকে বিদ্যাপতির রচনা বলে গ্রহণ করা হয়। মিথিলা থেকে পাওয়া উপাদান অবলম্বন করে সমালোচকরা এই মর্মে সিদ্ধান্ত করেছিলেন যে তিনি নিজের নাম ছাড়াও ভণিতায় এই বিরুদ্ধগুলি ব্যবহার করতেন। কবি কণ্ঠহার, সরস কবি কণ্ঠহার, নবজয়দেব এবং অভিনব জয়দেব। বিদ্যাপতির সঙ্গে বাঙালির 400 বছরের সম্পর্ক। দীনেশচন্দ্রের এই মন্তব্য অযথার্থ নয়। আমরা বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরাইয়াছি। সত্যি আমরা মৈথিলি বিদ্যাপতিকে নতুনভাবে সৃষ্টি করেছি। বাংলা সাহিত্যের ইতিহাসে মৈথিলি বিদ্যাপতির কবিকর্মের আলোচনার বিশেষ প্রয়োজন নেই। যে বিদ্যাপতি বাঙালির জীবনে বাঙালি হয়ে গেছেন
তার সাহিত্যকর্মের সঙ্গে বাংলা সাহিত্যের একান্ত আত্মীয়তা। সুতরাং আমরা আমাদের পদসংকলন গ্রন্থে যেভাবে ও যে ভাষায় তাকে পেয়েছি, সেই বিদ্যাপতি আমাদের সুখ দুঃখের সঙ্গী। শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত যার গানে মুগ্ধ হয়েছিলেন, যার পদাবলী বৈষ্ণব পদসাহিত্যকে প্রভাবিত এবং মহাজনদের মুগ্ধ করেছিল, যার গান বাংলায় প্রচারিত না হলে বিরাট ব্রজবুলি পদসাহিত্য এত ঐশ্বর্যবান হতে পারত কিনা সন্দেহ। সেই বিদ্যাপতি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে একটি উজ্জ্বলতম নক্ষত্র। বিদ্যাপতি বিষয়ক আলোচনাটি এখানেই শেষ হলো। 4টি ভিডিওর মাধ্যমে আমি বিদ্যাপতি টপিকটি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। এটি তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।